আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। তিনি আমাকে বিয়ে করেছেন শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। এই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। আমার স্বামীর প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। আমার বিয়ের 5 মাস আগেই তাদের ডিভোর্স হয়েছে। তাদের ডিভোর্স কেন হয়েছে, কী কারণে হয়েছে, সেটা কেউ জানে না। আমি অনেককেই জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিচ্ছু বলেনি। আমার শাশুড়ি মাকেও জিজ্ঞেস করেছিলাম, কোনো লাভ হয়নি, তিনিও কিছু জানেন না। আমার বিয়ে হয়েছে 1 মাস আগে। এই 1 মাসে আমার যা মনে হয়েছে, আমার স্বামী এখনও তার প্রথম স্ত্রীকে ভুলতে পারেনি। এখনও তিনি তার প্রথম স্ত্রীকে ভালোবাসেন। তার প্রথম স্ত্রীর নাম ছিল তুলি। রাতুল অর্থাৎ আমার স্বামী আর তুলি টানা 2 বছর প্রেমের পর বিয়ে করেন। তারা দুজন দুজনকে খুব ভালোবাসত। পরিবারের অমতে তারা বিয়ে করেন। বিয়ের পর তুলিকে নিয়ে সরাসরি বাসায় আসে। আমার শ্বশুর শাশুড়ি কোনো উপায় না পেয়ে তাদের মেনে নেন। শত হলেও তাদের একমাত্র ছেলেকে তো ফেলে দিতে পারেন না। তাদের বিবাহিত জীবন ছিল 2 বছর। যেই 2 বছর তুলি এই বাড়িতে ছিল, সব কিছুই স্বাভাবিক ছিল। রাতুল আর তুলির মধ্যে নাকি ঝগড়াও হতো না। তারা দুজন সব সময় হাসি খুশি থাকতো, দুজন দুজনকে সব সময় সঙ্গ দিতেন। কিন্তু হঠাৎ করেই কি হয়ে গেল কেউ জানে না। তুলি চলে গেল তার বাবার বাড়িতে। তার কিছুদিন পরই ডিভোর্স হয়ে গেল। এই সব কিছু আমার শোনা কথা। আমার শাশুড়ি বলেছেন, নিজের মা কোনোদিন সন্তানের সম্পর্কে খারাপ কিছু বলবে না। তাই আমি রাতুলের দূর সম্পর্কে এক ভাবির কাছে এটা নিয়ে জানতে চাওয়াতে তিনিও সেম কথাই বললেন। রাতুল মাঝে মাঝে ঘুমের ঘোরে তুলি তুলি বলে নিজে বিড়বিড় করে। রাতুলের বুকের ঠিক বাঁ পাশটাতে এখনো তুলি নামে ট্যাটু করা আছে। তাদের বিয়ের কিছুদিন পর নাকি তুলির জন্মদিনে তুলিকে সারপ্রাইজ দিতে রাতুল ট্যাটুটি করেছিল। এখন সেটা সেভাবেই রয়ে গেছে। যদি তারা দুজন দুজনকে এতই ভালোবাসতো, তাহলে কেন তাদের ডিভোর্স হয়ে গেল? রাতুলের মধ্যে কোনো সমস্যা না থাকলে কেন তার প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হলো? কিছুই জানি না। এই ডিভোর্সের পিছনে কিছু তো একটা আছে, কোনো না কোনো রহস্য নিশ্চিত আছে এর ভিতর। আমি খুবই গরিব পরিবারের মেয়ে, দিন আনে দিন খায় এমন অবস্থা। কোনো ভাই নেই, 3 বোন। বাবা মা আর 3 বোন নিয়ে খুব অভাবের সংসার ছিল আমাদের। আমি বড় মেয়ে। রাতুলের মতন এত বড় পরিবার থেকে যখন আমার জন্য বিয়ের প্রস্তাব আসে, বাবার সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছিলেন। আমাকে বা মাকে কাউকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেননি। এত বড় পরিবারে আমি বউ হয়ে যাব, এটাই তো আমার ভাগ্য। বিয়েতে আমার বাবাকে 1 পয়সাও খরচ করতে হয়নি। সব কিছুই রাতুলের পরিবার থেকে দিয়েছে। আমাকে দামি দামি গয়না, দামি দামি শাড়ি তারাই সাজিয়ে নিয়ে গিয়ে বউ করে এনেছেন। আমার বাবাকে 1 লক্ষ টাকা দিয়েছেন। ছোটবেলা থেকে শুনে এসেছি, মেয়ের বিয়েতে মেয়ের বাবাকে ছেলেপক্ষকে যৌতুক দিতে হয়। কিন্তু আমার বিয়েতে সবটাই হলো উল্টো। মেয়ের বাবা ছেলেপক্ষর থেকে যৌতুক পেল। রাতুল যদি আমাকে কোনোদিন ভালো না বাসে, তবু আমার এখানেই থাকতে হবে, কারণ আমার যাওয়ার যে কোনো জায়গা নেই। বাবার কাছে গেলে বাবা বলবেন, আমি কেন চলে এলাম? ভালোবাসা তো গরিবের জন্য না। আমাকে 2 মুঠো খেতে দিচ্ছে, ঠিকঠাকভাবে থাকতে দিচ্ছে, এটাই তো বেশি। আবার ভালোবাসা হচ্ছে বড় লোকদের জিনিস। আমি প্রায় প্রতিদিনই এইসব কথা ভাবি। সারাদিন করার মতন কোনো কাজ নেই তো, তাই কাজ থাকবেই বা কী করে? বাড়িতে কাজ করার জন্য 3 জন বুয়া আছে। আমাকে কোনো কিছুই করতে হয় না। আমার নিজের চাটাও বুয়া দিয়ে যায়। রাত 2টো বাজে, এখনও রাতুল বাড়ি ফেরেনি। আমি অনেকবার কল দিয়েছি, রিসিভ করছে না। আমার ফোন সে কখনো রিসিভ করে না। প্রথম যেদিন কল দিয়েছিলাম সেদিন শুধু রিসিভ করেছে, তারপর থেকে আর আমার কল রিসিভ করে না। একদিন অনেক সাহস জুগিয়ে জিজ্ঞেস করেছিলাম, আমার কল কেন রিসিভ করেন না? উনি বললেন, আমাকে কখনো কল দিবে না, আমার যখন প্রয়োজন হবে আমি নিজেই তোমাকে কল করে নেব। আমি চুপ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। বিয়ের পর থেকে এই পর্যন্ত কতগুলো দিন চলে গেছে, কখনো আমাকে উনি কল দেননি। আমার মনে হয় কোনোদিন দেবেও না। যাই হোক, এখন এসব ভাবার সময় নেই।
আমার শাশুড়ি মায়ের ঘরে গেলাম। তারা এখনো ঘুমাননি। শ্বশুর শাশুড়ি টিভিতে হিন্দি মুভি দেখছে আর দুজনে গল্প করছে। মনটা খুব খারাপ হলো। রাতুলের সাথে আমি কোনোদিন এইভাবে গল্প করতে পারবো না। খুব ইচ্ছে করে রাতুলের সাথে কথা বলতে। কত কথা মনের ভেতর ঘুরপাক খায় রাতুলকে বলবো বলে, কিন্তু বলার মতন সাহস হয়ে ওঠে না। আমি ঘরে ঢুকেই শাশুড়িকে বললাম, মা, একটু আপনার ছেলেকে কল দেন, এখনও উনি বাড়িতে ফেরেননি। শ্বশুর শাশুড়ি আমার দিকে তাকালেন। দুজনেই একই সাথে প্রশ্ন করে উঠল, এখনো ফেরেনি? আমি বললাম, না। শাশুড়ি বললেন, কি বলো? রাতুল তো কখনো এসব করে না, এত রাত তো ও করে না, সবসময় 10টা-11টার মধ্যেই বাড়ি ফিরে আসে। কোনো কাজে আটকে গেলে তো কল করে বলে দেয়। শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কল দেয়নি? আমি মাথা নিচু করে বললাম, না মা, আমাকে কল দেয়নি। শ্বশুর বললেন, আমি কল দিচ্ছি, দেখছি কি হয়েছে। শ্বশুর মোবাইল হাতে নিয়ে কল দিল, কিন্তু কল যাচ্ছে না, মোবাইল বন্ধ বলছে। কয়েকবার কল দিল, কিন্তু প্রতিবারই সেম, মোবাইল বন্ধ। সারা রাত আমরা কেউ টেনশনে ঘুমাতে পারলাম না। সকাল 6টায় রাতুল বাড়িতে ফিরলেন। রাতুল বাড়িতে আসা মাত্রই আমার শাশুড়ি রাতুলকে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলি? তুলির বাসায়। তুলির বাসায়? কেন? তুলির বাসায় কেন? কি হয়েছে? কিছু কাজ ছিল তাই যেতে হয়েছে। তুলির সাথে সব শেষ? তাহলে তুলির বাসায় কেন? কি কাজ ছিল ওর সাথে? ওই মেয়ের সাথে তো কোনো কাজ থাকার কথা না। মা, আমাকে বিরক্ত করো না, আমি সারা রাত ঘুমাইনি। শাশুড়ি মা আর কথা বাড়ালেন না। রাতুল নিজের ঘরে চলে এলো। জানি না কেন যেন খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে, খুব কাঁদতে ইচ্ছে করছে। আমি তো আগে থেকেই জানি রাতুল এখনো তুলিকে ভালোবাসে, তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে? যার সাথে সে 2 বছর একসাথে সংসার করেছে, তার সাথে না হয় একটু দেখাই করতে গিয়েছে, এতে আমার কষ্টের কি আছে? কেন হচ্ছে আমার কষ্ট? জানি না। কথায় আছে না, মানুষ সব কিছু ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। সে যেই হোক না কেন, মনে হয় সেটাই আমার ভিতর ঘটছে। আমিও চাই না রাতুলকে কারোর সাথে শেয়ার করতে। সে রাতুলের প্রথম স্ত্রী হোক, তবুও না। রাতুলকে শুধু আমি ভালোবাসতে চাই, শুধু আমার কাছে রাখতে চাই ওকে। কিন্তু আমাকে তো এমন হলে হবে না। আমাকে সব কিছু মেনে নিতে হবে, কোনো কিছুতে কষ্ট পাওয়া যাবে না, হাসি মুখে থাকতে হবে সব সময়। আমার তো রাগ করে কষ্ট পেয়ে কোথাও যাওয়ার জায়গা নেই। আমি যে গরিবের মেয়ে। দুপুর পর্যন্ত রাতুল ঘুমালো। মোবাইলের কলের শব্দে রাতুলের ঘুম ভেঙে গেল। কলটা আসার সাথে সাথেই রাতুল কোনো রকমে রেডি হয়ে আবারও বের হয়ে গেল। কেউ বের হয়নি। আমার কেন যেন মনে হচ্ছে রাতুল এখনও তুলির সাথেই দেখা করতে গিয়েছে। কেন এমন করছে রাতুল? তুলির সাথে কেনই বা আলাদা হলো, আর আমাকে কেন বা বিয়ে করলো? আর এখনই বা কেন তুলির সাথে দেখা করছে? সব কিছু শেষ হওয়ার পর কেন এখনো দেখা করছে? কেন এমন করছে? নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। রাতুল কি কোনোদিনও আমার হবে না? আমার এত কাছে থেকেও সে আমার নেই, অন্য কারোর। খুব ইচ্ছে করছে রাতুলকে একটু জড়িয়ে ধরতে, ওর বুকে মাথা রেখে খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এটা যে হওয়ার নয়। আজ প্রথম রাতুলের সাথে আমি কোথাও বের হলাম। বিয়ের 1.5 মাসের মাথায় রাতুল আমাকে নিয়ে ঘুরতে বের হলো। আমার যে কি ভালো লাগছে, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ বুঝি আমার কাছেই চলে আসছে। এত আনন্দ, এত সুখ আগে কখনো অনুভব করিনি। আমরা অনেক বড় একটা রেস্টুরেন্টে রাতে খাওয়া দাওয়া করলাম। রাতুল আমার সাথে আজ অনেক সহজ ভঙ্গিতে কথা বলছেন। রেস্টুরেন্টে বসেই আমাকে জিজ্ঞেস করলেন, কি খাবে? আমি বললাম, আপনি যা খাবেন তাই খাবো। আচ্ছা, আমি আমার সব পছন্দের খাবারগুলো অর্ডার করছি। আচ্ছা, তুমি কি আমাকে ভয় পাও? না তো, মানে হ্যাঁ, একটু একটু পাই। আচ্ছা, আজ থেকে আর ভয় পেও না। আচ্ছা, আর একটা কথা, তুমি আমাকে শুরু থেকেই আপনি করে বলছো, এটা যেন আর না হয়। আমাকে তুমি করে কথা বলবে। আপনি করে বললে অনেক দূরের মনে হয়। আচ্ছা, আমার এত ভালো লাগছে, আমি কি স্বপ্ন দেখছি? রাতুল আমাকে বলছে তাকে আপনি করে না বলতে, তুমি করে বলতে। আপনি করে বললে নাকি দূরের মনে হয়। এগুলো কি সত্যি? আমি নিজের অজান্তেই নিজের হাতে চিমটি কেটে নিলাম। হ্যাঁ, আমি তো ব্যথা পাচ্ছি,
তার মানে তার মানে সব কিছু সত্যি? রাতুল আমার হাত ধরে বলল, কি হয়েছে তোমার? না না, কিছু না। কথা বলছো না যে? না মানে বুঝতে পারছি না কি বলবো। আচ্ছা, তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগে না? ভালো লাগে তো, অনেক ভালো লাগে। আপনার সাথে অনেক কথা বলতে ইচ্ছে করে। আবার আপনি? না মানে তুমি। হ্যাঁ, এখন থেকে আর আপনি না, তুমি, ওকে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। খাওয়া দাওয়া শেষ করে রাতুল আমাকে নিয়ে একটা হসপিটালে গেল। আমি মাথা নিচু করে রাতুলকে জিজ্ঞেস করলাম, আমরা কি কাউকে দেখতে এসেছি? না না, আমরা দুজন ডাক্তারের কাছে এসেছি। কিন্তু কেন? আগে চলো, সব বুঝতে পারবে। আমি আর কিছু বললাম না। আমরা দুজন বসে আছি একটা গাইনি ডাক্তার চেম্বারের সামনে। আমাদের সিরিয়াল 3 নাম্বারে, এখন চলছে 2, এরপরেই আমরা। 2 নাম্বার রোগী চেম্বার থেকে বের হতেই আমাদের দুজনের ডাক পড়ল। রাতুল আমাকে নিয়ে চেম্বারে ঢুকলো। ভিতরে একজন মহিলা ডাক্তার। আমাদের দিকে তাকিয়ে ডাক্তারবাবু বললেন, বসুন। আমরা বসলাম। আমি চুপ করে আছি। রাতুল কিছু বলার আগে ডাক্তার বললেন, সমস্যাটা কার? রাতুল বলল, না না, কোনো সমস্যা নেই, আমরা এসেছি কিছু পরামর্শ নিতে। ডাক্তার বললেন, জি বলুন। রাতুল বলল, আমরা চাই খুব দ্রুত বাচ্চা নিতে, সেটার জন্যই কথা বলতে এসেছি। ডাক্তার বললেন, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? রাতুল বলল, এই তো 1.5 মাসের মতন হবে। ডাক্তার বললেন, ও আচ্ছা, মনে হয় না কোনো সমস্যা আছে। আপনারা বাচ্চার জন্য কি 1.5 মাস ধরেই ট্রাই করছেন? রাতুল বলল, বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি কোনো কিছু ইউজ করিনি, তবু আমার স্ত্রীর পিরিয়ড হচ্ছে। বিয়ের 14 দিনের মাথায় পিরিয়ড শুরু হয়েছিল, আবার কাল থেকে পিরিয়ড শুরু হয়েছে। এই জন্য আপনার কাছে আসলাম, কোনো সমস্যা আছে কি না সেটার জন্য। আমি রাতুলের দিকে হাঁ করে চেয়ে রইলাম। এগুলো রাতুল কি বলছে? রাতুল কি আমার পিরিয়ডের ডেট মুখস্থ করে রেখেছে? আমি কিছুই বুঝতে পারছি না। ডাক্তার বললেন, আচ্ছা, আমি আপনার কিছু টেস্ট আর আপনার স্ত্রীর জন্য কিছু টেস্ট লিখে দিয়েছি। আপনারটা আজ বা কাল ফেরিয়ে ফেলতে পারেন, আর আপনার স্ত্রীর পিরিয়ড শেষ হওয়ার পর করতে হবে। রাতুল বলল, আমার কোনো সমস্যা নেই, আমি টেস্ট করেছি। আমার স্ত্রীর টেস্টগুলো করিয়ে আমি নেক্সট উইকের রিপোর্ট নিয়ে আসব। আমরা বাসায় চলে আসলাম। কিছুদিন ধরে রাতুল আমার অনেক সময় দিচ্ছে। মনে হচ্ছে একদম চেঞ্জ হয়ে গেছে। আগের মতন কড়া কড়া কথা বলে না, আমার মন খারাপ করে দেয় না। কিন্তু আমার কেন যেন মনে হয় রাতুল এখনো পুরোপুরি আমার হাত ধরতে পারেনি। ও যা দেখাচ্ছে তা পুরোটা সত্যি না, অনেকটাই অভিনয়। এটা আমার মনে হওয়ার কথা নয়, কিন্তু গত পরশুদিন মধ্যরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। পাশে তাকাতেই দেখি রাতুল নেই। আমি উঠে বাথরুম চেক করলাম, দেখলাম নেই। বারান্দায় গিয়ে তাকাতেই দেখলাম রাতুল বারান্দার চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছে, আর ওর মোবাইলটা নিচে পড়ে আছে। রাতুলের মোবাইলটা ফ্লোর থেকে ওঠাতে গিয়ে ওর মোবাইলের হোম বাটনে চাপ লেগে যায়, আর তখনই তুলির ছবি মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে। আমার চোখ সাথে সাথে ভিজে উঠল। তার মানে রাতুল আমার সাথে অভিনয় করছে, ভালোবাসার অভিনয়। কেন করছে এমন? কেন আমাকে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো দিল? কেন? আগেই তো ভালো ছিল, এত কষ্ট হতো না। এখন ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিই, সব কিছু থেকে দূরে চলে যাই। রাতুল আমার সাথে যা করছে সবটাই ওর অভিনয়, সবটাই অভিনয়। আমি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সারা রাত আর ঘুমাতে পারলাম না। কিসব বাজে বাজে চিন্তা মাথায় আসছে। রাতুল আর আমি আজ আবার বের হয়েছি। আজও আমরা দুজন সেই আগের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। তারপর রাতুল আমাকে নিয়ে হসপিটালে গেল। আমি রাতুলকে বললাম, তুমি কি আমাকে টেস্ট করাতে নিয়ে এসছো? হ্যাঁ, 1 সপ্তাহ তো হয়েই গেছে, টেস্টগুলো করানোর প্রয়োজন নেই। কিন্তু কেন? এখন এইসব কথা বলো না, টেস্ট শেষ হয়ে কথা হবে এগুলো নিয়ে। টেস্ট করাতে হবে না, আমি এতদিন মেডিসিন খেয়েছি, কিছুদিন ধরে খাচ্ছি না। তবুও যেহেতু এসেছি টেস্টগুলো করিয়েই যাই, সমস্যা তো নেই। আমি রাতুলের হাতে হাত রেখে বললাম, আমি টেস্ট না করাই, আমি ইনজেকশনকে খুব ভয় পাই, আমরা নর্মালি ট্রাই করি। রাতুল আমাকে আর কিছু বলল না, গাড়ি নিয়ে সোজা বাসায় চলে এলো। আমি আর রাতুল পাশাপাশি শুয়ে আছি। রাতুল কিছু একটা ভাবছে, আমি জানি কি ভাবছে, তুলির কথাই ভাবছে। আমি রাতুলকে বললাম, কি হয়েছে, কি ভাবছেন? না তো কিছু না। তোমাকে একটা প্রশ্ন করব? করো, জিজ্ঞেস করার কি আছে? সত্যি করে বলো তো। সত্যি বলবো? মিথ্যা কেন বলবো তোমাকে?
তুমি এত তাড়াতাড়ি বাচ্চা কেন নিতে চাইছো? রাতুল আমার দিকে তাকালো, আমিও তাকিয়ে রইলাম ওর দিকে। ওর চোখে অনেক কিছু কাজ করছে, হতাশা, রাগ, অভিমান, অনেক কিছু। ভেবেছিলাম আমাকে হয়তো কড়া করে কিছু কথা বলবে, না, রাতুল কিছুই বলল না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, তুমি কি চাও আমি সারা জীবন তোমার হয়ে থাকি? আমি তো চাই তুমি মৃত্যুর পর আমার সাথেই থাকো, শুধু আমার সাথে। তাহলে মনে করো বাচ্চা তোমাকে আর আমাকে একসাথে রাখার একটা কন্ট্রাক্ট পেপার। কি বলছো এসব বাজে বাজে কথা? বাচ্চা কি কখনো কন্ট্রাক্ট পেপার হতে পারে? বাচ্চা তো আশীর্বাদ। হুম, বাচ্চা আশীর্বাদ। বাচ্চা হলে তুমি খুশি হবে? হ্যাঁ, অনেক খুশি হব। রাতুল আর কিছু বলল না, চুপ করে শুয়ে রইল। রাতুল এখন আমাকে প্রতিদিন খুব আদর করে। জানি না এই আদরটা আমার জন্য কিনা। মিথ্যে হলে হবে, আমি তো ভালো আছি। রাতুল আমার কাছে তো আছে, এটাতেই আমি অনেক খুশি। কারণ আমার বিশ্বাস রাতুল একদিন আগে সব কথা ভুলে যাবে। আমি আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেব, সব কিছু ভুলিয়ে দেব। কোনো একদিন রাতুল শুধু আমার কথা ভাববে, আর কারোর কথা ভাববে না। শুধু আমাকে ভালোবাসবে, শুধুই আমাকে। আমি জানি এই দিনটা একদিন আসবে। 2 মাসের মতন হয়ে গেছে আমার পিরিয়ড হচ্ছে না। বুঝতে পারছি না রাতুল যেটা চায় সেটাই হলো কিনা। রাতুলকে কিছু বলা উচিত নাকি সিওর হয়ে বলবো, বুঝতে পারছি না কিছুই। কি করব আমি? আমি রাতুলকে ফোন দিতে গিয়েও দিলাম না। ভালোভাবে সিওর না হয়ে রাতুলকে কিছু বলাটা উচিত হবে না। আমি আমার ছোটবেলার বান্ধবী শিলাকে কল দিলাম। শিলা আর আমি সেই পিচ্চিকালের বান্ধবী। আমরা একসাথেই বড় হয়েছি, একই স্কুলেই পড়তাম দুজন। প্রতিদিন একসাথে স্কুলে যেতাম আসতাম। সবাই আমাদের এক নামে চিনত, বলতো আমরা নাকি মরলেও একজন অন্যজনের থেকে আলাদা হব না, এক আত্মার বান্ধবী। কিন্তু ক্লাস 9-এ ওঠার পর শিলার বিয়ে হয়ে গেল। ভালো ঘরের ছেলে, আমাদের পাশের গ্রামেই ওর বিয়ে হয়। শ্বশুর বাড়িতে অনেক জমি জমা আছে শুনেছি, এজন্যই তো শিলার বাবা এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। এখন শিলার 2টো বাচ্চা, বড়টা মেয়ে, এই বছরের নার্সারিতে ভর্তি করেছে। আর ছোট ছেলেটা তো আমার বিয়ের 1 মাস আগেই পৃথিবীতে এলো। এত সুন্দর হয়েছে ছেলেটা, একদম রাজপুত্র। শিলাকে দুষ্টুমি করে কত বলেছি ছেলেটা আমাকে দিয়ে দিতে। শিলা বলে, নিয়ে যা, তোরই তো ছেলে। শিলা কল ধরেছে। হ্যালো হ্যালো শিলা, আমি। এতদিন পর তোর কল দেওয়ার সময় হলো? বিয়ের পর তো ভুলেই গেছিস। না না, ভুলবো কেন, ভুলিনি। বুঝেছি, জামাই বেশি বেশি আদর করে তো তাই আর কারোর কথা মনে পড়ে না। ধুর, কি যে বলিস, নতুন বিয়ের পর এইসব হয় হয়, আমরা সব জানি। শোন না, আমি তোকে একটা দরকারে কল দিয়েছি। বল, কি হয়েছে? কি করেছে বলবো, মানে আমার 2 মাস ধরে। কি হয়েছে বল, 2 মাস ধরে কি? পিরিয়ড হচ্ছে না। শিলা হো হো করে হেসে বলল, বলেছিলাম না জামাই বেশি বেশি আদর করে, এই জন্যই তো। শিলার হাসি শুনে আমি খুব লজ্জা পেলাম। যদিও শিলা আর আমি আগে কত খারাপ খারাপ কথা নিয়ে গল্প করেছি, তবু আজ কেন যেন সব কিছুতেই লজ্জা লাগছে। আমি শিলাকে বললাম, হাসি বন্ধ করে বল, আমি কি করব, শিওর হব কিভাবে? বোকা মেয়ে, ফার্মেসিতে গিয়ে একটা প্রেগন্যান্সি টেস্টার নিয়ে এসে টেস্ট করে দেখ, তারপর না হয় হসপিটালে গেলি। আচ্ছা ঠিক আছে। ফার্মেসিতে গিয়ে কি বলবো? বললেই হবে যে প্রেগন্যান্সি কিট দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। শিলার সাথে কথা শেষ করেই আমি ফার্মেসিতে গিয়ে প্রেগন্যান্সি টেস্টটা নিয়ে এলাম। প্রেগন্যান্সি টেস্টারের লেখা নিয়মগুলো পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি তাড়াহুড়ো করে নিয়ে এলাম। এখন দেখি সকাল ছাড়া টেস্ট করা যাবে না। ইচ্ছে করছে এখনই টেস্ট করে জানতে আসলেই কি আমি মা হব। খুব অস্থির লাগছে। সকাল পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, কিন্তু আমার তো আর তর্স হয়েছে না। মনটা খুব খুশি খুশি লাগছে। যদি আমি মা হই তাহলে রাতুলও খুশি হবে, ওর ইচ্ছেটা পূরণ হবে। কি নাম রাখবো পিচ্ছিটার? ছেলে হবে নাকি মেয়ে হবে? আমি ছেলে চাই, রাতুলের মতন একটা ছেলে, খুব সুন্দর গুলুমুলু একটা ছেলে বাচ্চা। আমি রাতুলকে আজ আর কিছু বললাম না। রাতে কোনো রকমে খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ আগেই ভোর হয়েছে, এখনো বাহিরে অন্ধকার, আলো হয়নি। আমি প্রেগন্যান্সি টেস্টারটা নিয়ে খুব দ্রুত টেস্ট করতে বাথরুমে চলে গেলাম। টেস্টারে 2টো দাগ উঠেছে, স্পষ্ট করে লাল 2টো দাগ। তার মানে আমি সত্যি সত্যিই মা হব, রাতুল বাবা হবে।
কি যে ভালো লাগছে, আনন্দে নাচতে ইচ্ছে করছে। রাতুল যা চেয়েছে সেটাই হয়েছে, রাতুলের ইচ্ছে পূরণ হয়েছে, এটা ভেবেই আমার আরো বেশি ভালো লাগছে। রাতুল ঘুমাচ্ছে, আমি বেশ কিছুক্ষণ রাতুলের দিকে তাকিয়ে রইলাম। জানি না কেন যেন ওর দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে। অনেক ভালোবাসি আমি ওকে। এই মানুষটার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু করতে পারি ওর জন্য। আমি রাতুলের গালে হাত দিয়ে ওর কপালে একটা চুমু দিলাম। সঙ্গে সঙ্গেই ওর ঘুম ভেঙে গেল। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না। তুমি এখানে কেন? ঘুম ভেঙে গেছে? তোমাকে কিছু বলার আছে, বলো। কি হয়েছে? কোনো সমস্যা? না না, মানে তুমি যা চেয়েছিলে সেটাই। আমি আর কিছু বললাম না। রাতুল বলল, কি হয়েছে বলবা তো। আমি এক নিঃশ্বাসে বলে দিলাম, তুমি বাবা হবে, আমাদের সন্তান হবে। আমার কথা শুনেই রাতুল শোয়া থেকে উঠে বসলো। কি বলছো এগুলো? হ্যাঁ, সব সত্যি। তুমি তো এটাই চেয়েছিলে, খুশি হওনি? রাতুল আমাকে আর কিছু বলল না। বিছানা থেকে উঠেই একটা শার্ট পরে বাসা থেকে বের হয়ে গেল। আমি কতবার জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ? কিন্তু রাতুল কোনো উত্তর দিল না। কয়েক ঘন্টা পরই রাতুল বাসায় ফিরল, হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট। তার মানে রাতুল মিষ্টি কিনে আনতে গিয়েছিল। আমি ওকে বললাম, এখনই তোমার মিষ্টি আনতে হবে, পরে গেলে হতো না? না না, আমি কিনিনি তো মিষ্টি, তুলি কিনে পাঠিয়েছেন। এত ভালো খবরটা তুলিকে না দিলে হয় কি করে, তাই ওকে জানাতে গিয়েছিলাম। কি যে খুশি হয়েছে তুলি, বলে বোঝাতে পারবো না। রাতুলের কথা শুনে সাথে সাথেই আমার মন খারাপ হয়ে গেল। রাতুল আবার তুলির সাথে যোগাযোগ করছে, আবারও ও আমার আড়ালে তুলিকে নিয়ে ভাবছে। কিছুই ভালো লাগছে না। তুলি নামটা কি কোনোদিন আমার জীবন থেকে যাবে না? কেন হচ্ছে আমার সাথে, কেন জানি না। আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি হলেন বাচ্চার কথা শুনে। আমার শাশুড়ি বাচ্চার কথা শুনেই আমাকে বললেন, তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবে। জি মা, বলুন। রাতুল যদি তোমাকে বলে এই বাচ্চা অ্যাবর্শন করতে, তুমি কিন্তু ভুলেও এই কাজ করো না। তুলি যখন বউ হয়ে এই বাড়িতে আসে, মানে ওদের বিয়ের মাসখানেক পরেই তুলির পেটে একটা বাচ্চা আসে, কিন্তু রাতুল সেটাকে রাখতে দেয়নি, অ্যাবর্শন করিয়ে নষ্ট করে ফেলেছে। তার কয়েক মাস পরই আবারও তুলির পেটে বাচ্চা আসে, তখনও রাতুল অ্যাবর্শন করিয়ে ফেলেছে। তাই বলছি, রাতুল যদি এই ধরনের কোনো কথা বলে, তুমি সরাসরি আমাকে বলবে, কোনোভাবেই রাজি হবে না। আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম। জানি না কি হচ্ছে আমার সাথে, কেনই বা হচ্ছে। জীবনে হয়তো কোনো পাপ করেছি, যার শাস্তি এখন পাচ্ছি। আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে রাতুল আমার অনেক খেয়াল রাখে। সন্ধ্যা হলেই বাসায় ফিরে আসে, কোনোদিন লেট করে না। যতই কাজ থাকুক না কেন, তাড়াতাড়ি বাড়িতে ফেরে, শুধু আমাকে সঙ্গ দেওয়ার জন্য। রাতুলটা এত লক্ষ্মী হয়েছে এখন, আমি কিছু বলার আগেই আমার মনের ভাষা পড়ে ফেলে। এই তো গতকাল আমার খুব তেঁতুল খেতে ইচ্ছে করছিল। রাতুল অফিস থেকে বাসায় ফেরার পথে আমার জন্য তেঁতুল নিয়ে এসেছে। আমি তো পুরোই অবাক, এটা কি করে সম্ভব। আমি কিছু বললাম না, তবুও রাতুল বুঝে গেল আমার কি দরকার। দিন দিন আমি রাতুলের প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছি। এক একটা মুহূর্ত যেন ওকে ছাড়া কাটাতেই ইচ্ছে করে না। অনেক বেশি ভালোবাসি আমি রাতুলকে। আমার মনে হয় রাতুলও আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। রাতুল আর আমি শুয়ে আছি, রাতুল কিছু একটা বলবে আমাকে, এই জন্যই আমাকে আজ তাড়াতাড়ি বিছানায় টেনে এনে শুইয়ে দিয়েছে। আমি রাতুলকে বললাম, কি হয়েছে, কি বলবে বলো? অনেক কিছু বলবো তোমাকে, অনেক কিছু। বলো, আগে বলো তুমি ভালো আছো? আমি তো ভালোই আছি, খারাপ থাকবো কেন? তোমার মনটা ভালো আছে? তুমি আমার পাশে থাকলে আমার মন সব সময় ভালো থাকে। তোমাকে একটা কথা বলবো, তুমি মন খারাপ করবে না তো? বললাম তো মন খারাপ করব না। বলো কি বলবে? সত্যি মন খারাপ করবে না? না না, করবো না। তুলি তোমাকে দেখতে আসতে চাইছে, আমি কি ওকে আসতে বলবো? আমি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, তুমি যদি চাও সে আসুক, তাহলে আমার কি বলার আছে? তুমি বলো কিছু, তুমি কি চাও না তুলি আসুক? আমার চাওয়া না চাওয়ায় কি হবে বলো? অনেক কিছু হবে। কি হবে? তুমি না চাইলে আমি তুলিকে আনবো না বাসায়। তুমি সেটা পারবে না। তুমি তাহলে কি চাও? আমি কিছুই চাই না, শুধু তোমাকে নিয়ে ভালো থাকতে চাই। তুমি কি আমাকে নিয়ে ভালো নেই? আমি জানি না। কেন এমন বলছো? কেমন কথা বলছি? এই যে যেটা জিজ্ঞেস করছি সেটা বলছো না? বলছি তো।
না, তুমি বলছো না, ঘুরিয়ে কথা বলছো। তুমি সোজা করে কথা বলো। বলো, কি বলবো? তুমি কি চাও না তুলি বাসায় আসুক? তুলি জাস্ট তোমার সাথে কিছু কথা বলবে। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি কি বলবে, কিন্তু কিছুই বলেনি আমাকে। কথাগুলো নাকি শুধু তোমাকেই বলবে। কি এমন কথা যেটা তোমাকে বলা যাবে না, শুধু আমাকে বলতে হবে? আমি তো জানি না, জানলে তো তোমাকে বলতাম। আমি খুব নিচু শব্দে বললাম, তোমাকে সত্যি করে একটা কথা বলবো। বলো। আমি সত্যিই চাইছি না যে সে এখানে আসুক, তার নামটা শুনলেই আমার কষ্ট হয়। আচ্ছা, যেহেতু তুমি চাইছো না, আমি তুলিকে আনবো না। আচ্ছা, আমি জানি না আমার ভালো লাগা উচিত নাকি খারাপ লাগা উচিত। আমার কেমন লাগছে সেটাও জানি না। মনটা খুব খারাপ। রাতুল কেন তুলিকে বাসায় আনতে চাইলো? কেন? রাতুল কি বোঝে না আমি তুলির নামটা পর্যন্ত শুনতে পারি না? সকালে ঘুম থেকে উঠেই রাতুল বাজারে গেল, অনেক অনেক বাজার নিয়ে এলো। বাসার সবাইকে বললো ঘরটর সুন্দর করে গুছিয়ে রাখতে আর ভালো ভালো সব খাবার রান্না করতে। বলেই বাসা থেকে বের হয়ে গেল। দুপুরের মধ্যে রান্না বান্না সব কিছু রেডি। দুপুর 2টোর কিছু পরেই রাতুল বাসায় আসে। সাথে একটা মেয়ে আছে। মেয়েটাকে তুলি না তো? তুলির কোনো ছবিও বাসায় নেই যে তুলিকে দেখে চিনব। একবার শুধু রাতুলের মোবাইলে দেখেছিলাম, সেটাও ঠিকভাবে মনে পড়ছে না। কিন্তু রাতুল তো কাল রাতেই বলল যে তুলিকে বাসায় আনবে না। তার মানে তুলি না, মনে হয় অন্য কেউ। মেয়েটা বাসায় ঢুকেই আমাকে জিজ্ঞেস করলো, কি খবর তোমার, কেমন আছো? আমি ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। আমার কেমন যেন সন্দেহ হতে শুরু হয়েছে। একবার মনে হচ্ছে তুলি, আবার মনে হচ্ছে না না তুলি নয়। জানি না কিছুই। রাতুলকে জিজ্ঞেস করতেও পারছি না। মেয়েটা কাউকে কিছু না বলে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলো। আমি সিওর এটা তুলি, কারণ তুলি না হলে এভাবে সহজ স্বাভাবিকভাবে এই বাড়িতে হাঁটাচলা করতে পারতো না, আর কাউকে কিছু না বলে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারতো না। আমার চোখের কোণে পানি চলে এসেছে। আমি অনেক চেষ্টা করেও পানি আটকাতে পারলাম না। টপ টপ করে পানি পড়ছে গাল বেয়ে। কেন এমন করলো রাতুল, কেন? আমি রাতুলকে একা পেয়েই জিজ্ঞেস করলাম, এটা কি তুলি? হ্যাঁ, তুলি। তুমি না বললে তুলিকে বাসায় আনবে না? যে বাড়িতে সে এত বছর ছিল, আমি তাকে সেই বাড়িতে আসতে না করি কি করে? তাই না করতে পারিনি। তাহলে আমাকে কাল রাতে মিথ্যা বললে কেন? আমি আবার কি মিথ্যে বললাম? কেন? আমাকে যে বললে তুমি না চাইলে তুলিকে আনবো না, কেন বলেছিলে আমাকে? আমি তো আনতে চাইনি, কিন্তু আসতে নাও করতে পারিনি। বোঝোই তো, কতগুলো বছর এখানে ছিল, একটা বার আসতে চাইছে, আমি না করি কি করে বলো? তাই না করতে পারিনি। আর এমনভাবে বলছিল যে আমি না করব, সেটার সুযোগটাও আমি পাইনি। আমি রাতুলকে আর কিছু বললাম না। রাতুল এমনটা করতে পারলো আমার সাথে? আমাকে কেন রাতে মিথ্যে কথা বলল? কেন মিথ্যা বলল? আমার মাথাটা অনেক ব্যথা করছে। মনে হচ্ছে কেউ একজন আমার মাথায় হাতুড়ি দিয়ে জোরে জোরে বাড়ি দিচ্ছে। সহ্য করতে পারছি না। খুব বমিও পাচ্ছে, গলার মধ্যে কুটকুট করছে। চোখে মুখে একটু পানি দিলে মনে হয় ভালো লাগবে। আমি বাথরুমে গেলাম চোখে মুখে পানি দিতে। তারপর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে আছি। আমার বিছানায় আমার মাথার পাশেই তুলি বসে আছে। আমাকে চোখ খুলতে দেখেই সাথে সাথে আমাকে জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন তোমার? এখন কি খারাপ লাগছে? আমি ইচ্ছে করেই কোনো প্রশ্নের উত্তর দিলাম না, চুপ করে রইলাম। তুলি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তোমার কি এখন একটু ভালো লাগছে? তোমার জন্যই আমি এত রাত পর্যন্ত এখানে বসে আছি। আমাকে রাতুল অনেকবার চলে যেতে বলেছিল, কিন্তু তোমাকে এমন অবস্থায় দেখে আমার কিছুতেই যেতে ইচ্ছে করছিল না। আমি কি বলবো বুঝতে পারছি না। তুলিকে কোনোভাবেই আমি সহ্য করতে পারছি না। বেশ কিছুক্ষণ তুলি আমার পাশে বসে রইল, তারপর উঠে চলে গেল। রাতুল ওকে পৌঁছে দিতে চাইলো, কিন্তু তুলি বলল, তোমার যেতে হবে না, আমি একাই যেতে পারবো, তুমি বাসায় থাকো। রাতুল বাসায় রয়ে গেল। তুলি বিদায় নিয়ে চলে গেল। রাতুল আমার পাশে বসে আছে, কিছু একটা ভাবছে। জানতে ইচ্ছে করলেও আমি জিজ্ঞেস করলাম না, চোখ বন্ধ করে শুয়ে রইলাম। রাতুল আমাকে রাতে খাইয়ে দিল। খাইয়ে দিতে দিতে বলল, তুলি কল দিয়েছিল, তোমার কথা জিজ্ঞেস করছে। আমি বলেছি তুমি এখন আগের থেকে অনেক ভালো। কাল তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে বলেছে। আমিও ভাবছিলাম ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাওয়ার কথা। তুমি কাল সন্ধ্যায় রেডি থেকো, আমরা ডাক্তারের কাছে যাব। আমি শুধু চুপ করে শুনছি, কিছু বলছি না। রাতুল আবারও বলল, জানো তুলি আমাদের বাচ্চার নামও ঠিক করে ফেলেছে। ভেবেছিল তোমাকে বলবে,
কিন্তু তোমার এই অবস্থা দেখে আর কিছু বলেনি। হ্যাঁ, আমার বাচ্চার নামটাও আমি এখন দিতে পারবো না। খুব ভাগ্যবতী আমি। এমন করে বলছো কেন? কই না তো। আমার আর তুলির যখন বিয়ে হয় তখনই তুলি আমাকে বলেছিল আমাদের প্রথম সন্তানের নাম তুলিই রাখবে। সেই জন্য। তার মানে এটা তোমার আর তুলির সন্তান, তুমি সেটা বোঝাচ্ছ? তুমি এমন বিচ্ছিরি করে কথা বলছো কেন? কি বললাম আমি? এই যে কেমন বাজেভাবে কথা বলছো। আমি তোমার সাথে শান্তভাবে কথা বলছি, আর তুমি? আমি কি বলো? কিছু না। রাতুর আমার সাথে আর কথা বাড়ালো না, আমাকে কোনো রকম শুইয়ে দিয়ে নিজেই উল্টো দিকে ফিরে শুয়ে পড়লো। পরের দিন সন্ধ্যায় রাতুল আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার কিছু পরীক্ষা দিল, বলল এগুলোর রিপোর্ট কাল বা পরশু এসে দেখিয়ে যেতে। সব পরীক্ষা করানো হলো। রিপোর্টগুলো নিয়ে রাতুল নিজেই ডাক্তারের কাছে গেল, আমাকে নিয়ে গেল না। বাসায় ফেরার পর রাতুলকে জিজ্ঞেস করলাম, ডাক্তার কি বলেছে? বলেছে তো সব কিছুই ভালো আছে, তোমাকে বেশি বেশি করে খেতে বলেছে, আর বলেছে সবসময় হাসি খুশি থাকতে। হুম। হুম কি? রাতুল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি হচ্ছে বলো? তুমি সত্যি করে উত্তর দেবে। হ্যাঁ, কেন তোমাকে মিথ্যে বলবো? তুমি কি আমাকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন? বলো। তুমি তো আমার বউ, এর ওপর আর কি কিছু দরকার আছে? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? আমি কি সেটা বলেছি? তাহলে ভালোবাসি, এইটুকুই। তাহলে আবার কি বলবো? থাক, আর কিছু বলতে হবে না। আচ্ছা শোনো, তোমার আম্মুকে আসতে বলেছি, মনে হয় কাল চলে আসবে। মাকে কেন আসতে বলেছো? তোমার সাথে থাকবে, তোমার ভালো লাগবে। এই সময় তোমার মা তোমার সাথে থাকাটা জরুরি। আমাকে একটাবার জিজ্ঞেস করলে না? এখানে জিজ্ঞেস করার কি আছে? না মানে? মা চলে এলো। আমার জন্য নারকেলের নাড়ু, হাতে ভাজা মুড়ি, তালের পিঠে, ভাপা পিঠে, আরও কত কি নিয়ে এসেছে। রাতুল গাড়ি পাঠিয়ে দিয়েছিল, গাড়িতেই এসেছে। আর এই জন্যই এত কিছু আনতে পেরেছে। বাসে উঠলে তো নিজেকেই সামলানো কষ্ট, জিনিস আনবে কি করে? মাকে দেখে আমার খুব ভালো লাগছে। সব কিছু ভুলে গেলাম মায়ের সাথে কথা বলতে বলতে। কত শত গল্প হলো মায়ের সাথে। মা বললেন, তোর শ্বশুর বাড়ি তো অনেক বড়। হ্যাঁ মা। জামাই বাবাজিও অনেক ভালো, আমারে কি সুন্দর সালাম দিয়ে কথা কয়। আদব কায়দা আছে। বড়লোক হইলে কি হইব, ভদ্র আছে। হ্যাঁ মা, রাতুল অনেক ভালো ছেলে। কি রে, তুই জামাই বাবাজির নাম ধরে ডাকিস? না মানে কি বলবো তাহলে? হায় রে শরমের কথা। কি যে বলো মা, তুমি এখন এগুলো বাদ দিয়ে খেয়ে নাও, যাও। মাকে নিয়ে পরের দিন সকালে মার্কেটে গেলাম। মায়ের জন্য সুন্দর সুন্দর কিছু শাড়ি কিনলাম। মা এসব কিনতে বারবার না বলেছিলেন, কিন্তু আমি মায়ের কথা শুনিনি। তুমি হচ্ছে রাতুলের শাশুড়ি, তোমাকে তো সেভাবেই থাকতে হবে, তাই না বলো? তাই বলে এত দামি দামি শাড়ি কিনতে হবে নাকি? তোর থেকে দুটো শাড়ি দিলেই তো হইতো। না মা, সমস্যা নেই। তোমরা তো এইগুলোর জন্যই আমাকে এত বড় ঘরে বিয়ে দিয়েছ। এসব কি ধরনের কথা কস তুই? যা সত্যি তাই বলেছি। চল বাসায় চল, আমার এত দামি শাড়ি লাগবে না। আমি মায়ের দিকে তাকিয়ে দেখলাম, মায়ের চোখে পানি। আমি মাকে সান্ত্বনা দিতে দিতে বললাম, মা কেন কাঁদছ? আমি তো এসব এমনি এমনি বলেছি, কেঁদো না। তুই কি ভাবছিস আমরা তোর শ্বশুর বাড়ি থেকে মাসে মাসে টাকা চেয়ে নি? তাহলে প্রতি মাসে যে রাতুল তোমাদেরকে 20,000 টাকা করে পাঠাই, সেগুলো কি? তোর স্বামীরে জিগায়স আমরা তার থেকে কোনো টাকা চাইছি নাকি? তোর বাপেরে প্রতি মাসে 20,000 টাকা করে দেয় ঠিকই, কিন্তু সেই টাকা আমরা একটাও খরচ করি নাই, সব রাইকা দিছি। তোর স্বামীরে কইস নিয়ে আসতে। তোর বিয়াতে যে টাকা দিয়েছিল ওইগুলোও রইছে। আমরা গরিব হতে পারি, কিন্তু ভিখারি না। আমি মায়ের হাত ধরে মাপ চাইলাম। মা, তুমি আমাকে মাপ করে দিও, আমি বুঝিনি, আমি অনেক কিছু ভেবেছিলাম। মা কাঁদতে কাঁদতে বলল, তোর শ্বশুরবাড়ির টাকা নিয়ে আমরা আয়েশ করব, এটা তুই ভাবলি কি করে? আমাকে মাপ করে দাও মা, আমি বুঝিনি। মা আর আমাকে কিছু বলল না। আমরা বাসায় ফিরে এলাম। বাসায় ফিরেই মা আমার হাত ধরে বলল, মা তোরে একটা কথা বলমু, বলো। তুই রাগ করবি না তো? না না, রাগ করব না। আমি তখন তোরে মিথ্যা কইছি। কি মিথ্যা? তোর বাবা জামাই বাবাজির কাছে টাকা চাইছে, আমি তারে অনেক নিষেধ করছিলাম, কিন্তু শোনেনি। আমি চুপ। মা বলছে তোর বাবা যে জমিটা ছিল সেটা বিক্রি করে দিয়েছিল, ওটা আবার সে কিনেছে, আর সেজন্যই জামাইয়ের কাছ থেকে 40,000 টাকা নিয়েছে 2 মাসে।
আর 2 লাখ টাকা আর এই 40,000 টাকা দিয়েই জমিটা কিনেছে। জামাই কিছু কইছে তোরে? না না, সে আমাকে কিছুই বলেনি মা, আর বলবেই বা কেন? আমাকে বলেছে আমার শাশুড়ি। মারে, তুই জানিস তো তোর বাবা আমার কোনো কথাই শোনে না, আমাকে তুই মাপ কইরা দিস। মা, থাক এগুলো, এগুলো নিয়ে আর কথা বলতে হবে না, আমার ভালো লাগছে না। তুই আমাগোর ওপর খুব রাগ করেছিস তাই না? না মা, রাগের কি আছে, সবই যে আমার নিয়তি। চলবে গল্প লীলা খেলা, লেখিকা ইসরত সুমি।